তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেটেরিয়া মেডিকার পেন পিকচার। অ্যাজ পার আমাদের সাপ্তাহিক যে রুটিন, সে রুটিন অনুযায়ী আমরা আজকে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার পেন পিকচার নিয়ে আলোচনা করব। আগে আমরা বলেছিলাম যে আমাদের মেটেরিয়া মেডিকার দুটো স্টাইলে পড়ানো হবে, একটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, আর একটা হচ্ছে মেটেরিয়াল পেন পিকচার। তা আজকে আমাদের যে যে ড্রাগ নিয়ে আমরা আলোচনা করব, সে ড্রাগটা হচ্ছে কস্টিকাম। তা আবারও পুনরায় রিপিট করি, হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে মানে আমরা এখানে ড্রাগ বললাম কেন, মেডিসিন না বলে ড্রাগ বললাম কেন, সেটা আবার একটু ঝালাই করে নিচ্ছি। তা আমরা ড্রাগের বা মেডিসিনের বাংলাটা জানি ওষুধ। তা বাংলায় হচ্ছে ওষুধ, আর ইংরেজিতে ড্রাগ, মেডিসিন, রেমেডি, এই তিনটে শব্দ ব্যবহার করা হয়। তা আমাদের এই জিনিসটা ভালো করে রপ্ত করতে হবে। ড্রাগ, রেমেডি, মেডিসিন, এই তিনটে শব্দের তিন রকম মানে হয়। ড্রাগ হচ্ছে যে যার মধ্যে ভেষজ গুণ আছে, যে বস্তুর মধ্যে, সেটা হচ্ছে ড্রাগ। আর যেটা ড্রাগ প্রুভিং এর সময় যে সিমটমসগুলো রেকর্ডের ফলে যে মেটেরিয়াল মেডিকা আমরা পড়ি, সেটা হচ্ছে রেমেডি। তখন সেটা হচ্ছে রেমেডি। আর ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন। তা আমাদের যখন আমরা কোনো ওষুধ টোটালিটি অফ সিমটমসের বেসিসে যখন কোনো ওষুধ আমরা নির্বাচিত করি, তখন সেই সিলেক্টেড রেমেডিটাকে বলা হয় মেডিসিন। তাহলে ড্রাগ, রেমেডি, মেডিসিন, এই তিনটে শব্দের তিন রকম মানে হয়। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকার কস্টিকাম নিয়ে আলোচনা। তা কস্টিকাম আগে একটু বলে নিই। কস্টিকাম খুব একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, এবং কস্টিকাম হচ্ছে পলিক্রেস মেডিসিন। পলিক্রেস মেডিসিন আগেও আমরা আলোচনা করেছি, তবু আমাদের অনেকে নতুন আছেন, তাদের সুবিধার জন্য আবার আমরা রিপিট করছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলো তিনটে গ্রুপে ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন, একটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন, আর একটা হচ্ছে অ্যান্টিসিভিলিস্টিক মেডিসিন। এবার যে মেডিসিনগুলো তিনটে মায়াজমকে কভার করে, তিনটে মায়াজম ফলো করে, সেগুলোকে বলা হয় পলিক্রেস মেডিসিন। তা কস্টিকাম একটা পলিক্রেস মেডিসিন। এর মধ্যে অ্যান্টিসোরিক টেন্ডেন্সি রয়েছে, অ্যান্টিসাইকোটিক টেন্ডেন্সি রয়েছে, অ্যান্টিসিভিলিস্টিক টেন্ডেন্সি রয়েছে। তা অর্থাৎ তিনটে মায়াজমই কস্টিকাম যে আমাদের ওষুধ, তিনটে মায়াজমে কভার করে, সেই জন্য এটা হচ্ছে পলিক্রেস মেডিসিন। তা এই পলিক্রেস মেডিসিন কস্টিকাম, it adapted to persons with dark hair and rigid fiber. কস্টিকাম adapted to persons with dark hair and rigid fiber। অর্থাৎ কস্টিকাম কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়?
যাদের নাকি ডার্ক হেয়ার, কালো চুল অ্যান্ড রিজিড ফাইবার, যে ফাইবার আছে অর্থাৎ যে আমাদের পেশির যে ফাইবারগুলো আছে সেটা হচ্ছে রিজিড অর্থাৎ দৃঢ় শক্ত, আর সে সঙ্গে থাকছে কি উইকলি শরিক, উইকলি দুর্বল ভাব থাকে, আর শরিক টেন্ডেন্সি রয়েছে উইক, এক্সেসিভলি ইয়েলো, শ্যালো complexion, subject to affection of the respiratory and urinary tracts। তা সে সঙ্গে হচ্ছে ইয়েলো অর্থাৎ শ্যালো কমপ্লেক্সন, যে গাত্রবর্ণ সেটা হচ্ছে হলুদ রঙের বা পাণ্ডু রঙের, পাণ্ডুবর্ণ, আর সাবজেক্ট টু এফেকশন অফ রেসপিরেটরি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা আছে, রেসপিরেটরি সিস্টেম বলতে আমাদের শুধু লাংস না, লাংস সংক্রান্ত যে সমস্ত যন্ত্রগুলো একক মানে সামগ্রিকভাবে, অর্থাৎ আমাদের যেখান নাক থেকে যেখান দিয়ে শ্বাস প্রশ্বাস মানে বেরোয় বা প্রবেশ করে সেই সমস্ত প্যাসেজ সমেত দুই পাশে দুটো লাংস আছে, সে লাংসের মধ্যে অনেক ছোট ছোট থলি আছে যেখানে বায়ু জমে। এই সিস্টেমটা টোটাল সিস্টেমটাকে আক্রান্ত করে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে কোনো সমস্যা যদি দেখা যায় তাহলে আমরা কস্টিকামের কথা চিন্তা করব। আর সেই সঙ্গে আরেকটা সিস্টেম আছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম বলতে ইউরিন কোথা থেকে তৈরি হয়? ইউরিন তৈরি হয় কিডনি থেকে, কিডনি থেকে ইউরেটার দিয়ে আমাদের ব্লাডারের মধ্যে জমা হয়, সেখান থেকে ইউরেথ্রা দিয়ে প্রস্রাবটা বেরিয়ে যায়। তাহলে এই টোটাল সিস্টেমটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, এবং যে প্যাসেজগুলো দিয়ে যায় সেটা হচ্ছে ইউরিনাল ট্র্যাক্ট। তাহলে কস্টিকামের মধ্যে একটা মানে প্রাধান্য রয়েছে, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট আক্রান্ত হয়। তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট টু এফেকশন অফ দ্য রেসপিরেটরি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্টস। এই ইউরিনারি ট্র্যাক্টস এবং রেসপিরেটরি সিস্টেম, এই সিস্টেমের যে সমস্যাগুলো বা এই সিস্টেমটা আক্রান্ত হয়। চিলড্রেন উইথ ডার্ক হেয়ার অ্যান্ড আইস, ছোট ছোট বাচ্চাদের যেটা তাদের হচ্ছে কি ডার্ক হেয়ার, চুলগুলো হচ্ছে কালো, অ্যান্ড আইস চোখগুলো কালো, ডেলিকেটস তার মধ্যে একটা জিনিস থাকে, অর্থাৎ ইন্দ্রিয়, যে আমাদের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের মধ্যে একটা সূক্ষ্মকর বা তৃপ্তিকর সেন্সেশন থাকে, সেন্সিটিভ, অর্থাৎ মানে স্পর্শ প্রবণতা। স্কিন প্রোন টু ইন্টারিওগো ডিউরিং ডেন্টিশন। এটা বিশেষ করে বাচ্চাদের যখন দাঁত ওঠে সেই সময় একটা জিনিস লক্ষ্য করা যায়, সে জিনিসটা হচ্ছে স্কিন কি হচ্ছে প্রোন, অর্থাৎ যে প্রবণতা, একটা বক্র থাকার প্রবণতা টু ইন্টারিগো ডিউরিং ডেন্টিশন। ইন্টারিটোগো মানে হচ্ছে ডার্মাইটিস,
ডার্মাইটিস কথা মানে হচ্ছে, ডার্মা কথা মানে হচ্ছে স্কিন, ডার্মা কথা মানে হচ্ছে স্কিন। আর আমরা বলেছিলাম কোনো অর্গানের সঙ্গে যদি আইটিস যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয়, সেখানে দেখা যায় ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন, ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন। তাহলে ডার্মাইটিস কথা মানে হচ্ছে যে গোবিন্দ সাউন্ডটা বন্ধ করো, গোবিন্দ সাউন্ডটা বন্ধ করো, বোধহয় টেলিভিশনের শব্দ শোনা যাচ্ছে। ইন্টারিগো ডিউরিং ডেন্টেশন, অর্থাৎ বাচ্চাদের যখন দাঁত ওঠে সেই সময় তার একটা স্কিন ডিজিজ দেখা যায়, তাকে বলা হয় ইন্টারিটোগো, যাকে আর ইংরেজিতে আমরা আর একটু অন্যভাবে বলতে পারি ডার্মাইটিস। ডার্মাইটিস মানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে কোনো অর্গান সেল তার উপরে যদি আইটিস যুক্ত হয় তাহলে হচ্ছে সেখানে ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন। যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসের সময় অর্থাৎ ব্রঙ্কাসে যদি আইটিস যোগ হয় তাহলে ব্রঙ্কাসের মধ্যে ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়। তা সেই জন্য খুব সহজ পথ হচ্ছে, বোঝার সহজ পদ্ধতি হচ্ছে, কোনো অর্গান সিস্টেমে যদি সেই অর্গানের পাশে একটা আইটিস যোগ হয় তাহলে আমাদের বুঝতে হবে তার একটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়েছে। তাহলে ডার্মাইটিস মানে হচ্ছে, ডার্মা কথা মানে হচ্ছে স্কিন, স্কিনের যদি ইনফ্লামেশন আর ইরিটেশন হয় তাকে বলেছে ডার্মাইটিস। তাহলে কস্টিকামের মধ্যে আমাদের একটা প্রবণতা আছে, তার স্কিনের একটা ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হওয়ার একটা প্রবণতা আছে। কোন সময়? ডিউরিং ডেন্টিশন, যে সময় বাচ্চাদের নতুন দাঁত ওঠে। এই লক্ষণটা আমাদের আরেকটা ওষুধের মধ্যে আছে, তার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের মধ্যে এই একটা লক্ষণটা আছে। আর যেটা আমরা বললাম যে স্কিনের যে ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয় ডিউরিং ডেন্টিশন, সেই সঙ্গে বাচ্চাদের আরেকটা লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে কনভালশন উইথ ইরাপশন অফ দ্য টিথ। কনভালশন, কনভালশন মানে হচ্ছে তাকে আমরা বাংলায় বলি তরকা বা খিচুনি। কনভালশন উইথ, সেই সঙ্গে কি ইরাপশন, সেই সঙ্গে হচ্ছে ইরাপশন অফ টিথ। এই লক্ষণটা কিন্তু স্টারনামের মধ্যেও আছে। আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ টার্নাম, সে টার্নামের মধ্যে কিন্তু এই সিমটমটা রয়েছে। ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটিস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এবং ব্রেনের একটা ডিস্টার্ব দেখা দেয়। এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে, আপনাদের তো ডিসেকশন হবে না, আমি ছবি দিয়ে এরপরে স্লাইড শোর মাধ্যমে দেখাবো যে আমাদের যে ভাটি বা কলাম, যে স্পাইন, যে শিরদাঁড়াটা আছে, সেই শিরদাঁড়ার ভিতর দিয়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ, সেই নার্ভগুলো যে এন্ড হয়েছে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আমাদের ব্রেনে, ঘাড়ের কাছ দিয়ে, ঘাড়ের যে শিরদাঁড়াটা আছে, শিরদাঁড়ার ওখান দিয়ে সোজা সেখানে ব্রেনে গিয়ে পৌঁছায়। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে কস্টিকামের মধ্যে একটা লক্ষণ আছে, ডিস্টারবেন্স বা ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটিস অফ ব্রেন
অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনে যদি কোনো একটা ডিস্টারবেন্স আসে, তার ফাংশনাল ডিসঅর্ডার যদি দেখা যায়, সেটা কোথা দিয়ে প্রবাহিত হবে? ব্রেন থেকে স্পাইনাল কর্ডের, আমাদের যে ভার্টিব্রাল কলামের মধ্যে যে স্পাইনাল কর্ড, সেই কর্ডে তার এফেক্টটা পড়বে ফ্রম এক্সিস্টিং ডিজিজ অর সিভিয়ার মেন্টাল শক। আর এটা কোনো সিভিয়ার মারাত্মক রকম যদি মানসিক আঘাত পড়ে, তাহলে আমাদের এই জিনিসটা হতে পারে, রেজাল্টিং ইন প্যারালিসিস। তা আপনারা পরবর্তীকালে আরও জানতে পারবেন যে আমাদের যে স্পাইনাল কর্ডের মধ্যে যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম সেন্সিটিভ নার্ভগুলো আছে, যেটা কানেক্টেড উইথ ব্রেন, তাহলে সেখানে যদি কোনো ট্রমাটিক ইনজুরি হয়, ন্যাচারালি ব্রেনের উপরে এফেক্ট হয়। আর ব্রেনের উপর এফেক্ট হলে তার রেজাল্টিং ইন প্যারালিসিস। তার ফলে হচ্ছে কি, তা যেহেতু ফাংশনাল ডিসঅর্ডার দেখা যাচ্ছে, ব্রেনের ফাংশনাল ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে তার প্যারালিসিস হওয়ার একটা প্রবণতা থাকে। তা সেই ক্ষেত্রে আমাদের কস্টিকাম কিন্তু প্যারালিসিসের একটা অব্যর্থ ওষুধ। যদি আমরা টোটালিটি অফ বেস করে আমরা সঠিকভাবে কস্টিকাম ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কস্টিকামে প্যারালিসিসের উপর একটা বিশাল প্রভাব আছে। আর একটা রেড লাইন সিমটমস বলিনি, সেটা হচ্ছে রনেস অর সোরনেস। এর ফলে কি হচ্ছে? রনেস বলতে কাঁচা ঘায়ের যেরকম একটা অনুভূতি, আর সোরনেস ক্ষত হওয়ার যে অনুভূতি, এটা হচ্ছে গাইডলাইন সিমটম বা রেড লাইন সিমটমস। আচ্ছা, অফ স্ক্যাল্প, থ্রোট, রেসপিরেটরি ট্র্যাক্ট, রেকটাম, অ্যানাস, ইউরেথ্রা, ভ্যাজাইনা, ইউটেরাস। তাহলে কোন কোন অর্গানগুলো এফেক্ট হয়? স্ক্যাল্প, মাথার যে চামড়া যেটা আমরা বলি, সেই মাথার যে চামড়া, স্কিনটা, তাকে বলা হয় স্ক্যাল্প। থ্রোট, গলার মধ্যে, রেসপিরেটরি অর্গান বা রেসপিরেটরি ট্র্যাক্ট, রেকটাম, অ্যানাস। রেকটাম আর অ্যানাস, তাহলে রেকটাম হচ্ছে মলাশয়, যেখানে মল জমা থাকে, সেটা হচ্ছে রেকটাম। আর অ্যানাস হচ্ছে যে প্যাসেজ দিয়ে, যে মুখ দিয়ে, যে অরিফিস দিয়ে মল নির্গত হয়, তাকে বলা হয় অ্যানাস। ইউরেথ্রা, অর্থাৎ যে প্যাসেজ দিয়ে ইউরিন ডিসচার্জ হয়, সেটা হচ্ছে ইউরেথ্রা। ভ্যাজাইনা, মহিলাদের যে জেনিটাল অর্গান, সেই জেনিটাল অর্গানের ভ্যাজাইনা। ইউটেরাস, মহিলাদের যে গর্ভাশয়, যেখানে মানে ফিটাস জন্মায়, অর্থাৎ যাকে আমরা বলি জরায়ু, সে জরায়ুতে এই সমস্ত অর্গানগুলো এফেক্ট হয়। সেখানে যে এফেক্ট হওয়ার ফলে যে সেন্সেশন হয়, অ্যাজ ইট ব্রুইস, সেখানে যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলো হচ্ছে ব্রুইস। ব্রুইস বলতে থেতলানো ব্যথা, অর্থাৎ কোথাও যদি আঘাত লাগে, সেখানে যে সেন্সেশন হয়, সেটা হচ্ছে ব্রুইস পেন। এই ব্রুইস পেনের আমাদের মানে খুব
টপ মেডিসিন যেটা বলা হয় সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। তাহলে ব্লু স্প্রেন হলেই কিন্তু আমাদের মাথায় প্রথমে আসে যে মেডিসিনটা, সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। অ্যাজ ইট অ্যাজ ইট স্প্রেন, সেক্ষেত্রে হচ্ছে রাস্টক। মেন্টাল সিমটম যার একটা দেখা গেছে মেলানকলি, বিষণ্ণ মন, মেলানকলি মুড, স্যাড, সবসময় মন খারাপ করে থাকে, হোপলেস, হতাশা, ফ্রম কেয়ার, গ্রিপ, সরো, উইথ উইপিং, সেই সঙ্গে একটা উইপিং টেন্ডেন্সি থাকে। দি লিস্ট থিংস মেক্স দ্য চাইল্ড ক্রাই। আবার বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে সামান্য কারণে বাচ্চারা কেঁদে ফেলে। ইন্টেন্স সিম্প্যাথি ফর সাফারিং অফ আদার্স। তা ইন্টেন্স সিম্প্যাথি অর্থাৎ সিম্প্যাথি দেখানোর যে তীব্র আকাঙ্ক্ষা থাকে, ফর সাফারিং অফ আদার্স, অন্যের দুঃখ দেখলে তার কষ্ট হয়, প্রচণ্ড সিম্প্যাথি দেখাতে ইচ্ছে করে। এলমেন্টস ফ্রম লং লাস্টিং গ্রিফ অ্যান্ড সরো, যে গ্রিফ অ্যান্ড সরো, যে দুঃখ বেদনা যেগুলো থাকে সেগুলো অনেক দিনের পুরনো দুঃখ বেদনার ক্ষেত্রে এই রোগের উৎপত্তি বা কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি। ফ্রম লস অফ স্লিপ, নিদ্রাহীনতা, নাইট ওয়াচিং। নাইট ওয়াচিং হচ্ছে, নিদ্রাহীনতা হলে স্বাভাবিক নাইট ওয়াচিংটা হয়, সেই ক্ষেত্রে আমরা ককুলাস ইন্ডিকা, ইগনেশিয়া, এই সমস্ত মেডিসিনগুলো আছে। ফ্রম অ্যাঙ্গার অর ভ্যাকসিনেশন, রাগ খাওয়ার ফলে বা বিরক্তি হওয়ার ফলে যে রোগের উৎপত্তি। ফ্রম সাপ্রেসড ইরাপশন, আমরা ক্রনিক মায়াজমে আমরা পড়েছিলাম, সোরার সম্বন্ধে আলোচনায় আমরা বলেছিলাম যে সাপ্রেসনেস যদি কোনো ইরাপশন, ইচিং অ্যান্ড ইরাপশনের যদি সাপ্রেসের ফলে কোনো রোগ সৃষ্টি হয় বা রোগের আত্মপ্রকাশ ঘটে, আমরা সেখানে বলি যে সোরিক মায়াজম রোল করছে। তাহলে এখানে আমরা মানে কস্টিকামকে আমরা একটা প্রমিনেন্ট সোরিক মেডিসিন হিসেবে চিন্তা করতে পারি। সাপ্রেস ইরাপশন, চিলড্রেন স্লো ইন লার্নিং, অনেক বাচ্চাদের দেখা যায় তারা যে বয়সে হাঁটার কথা, যে বয়সে কথা শেখার কথা, সেই বয়সে তারা হাঁটা শেখে না, কথা বলতেও শিখে না। তা সেক্ষেত্রে এটা একটা কস্টিকামের প্রমিনেন্ট লক্ষণ। আর এই লক্ষণটা আরেকটা মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম। আনস্টেডি ওয়াকিং, অস্থিরভাবে চলাফেরা, অ্যান্ড ইজিলি ফলিং অফ লিটিল চিলড্রেন, এবং সহজে মানে বাচ্চারা পড়ে যায়। কনস্টিপেশন, কস্টিকামের কনস্টিপেশনটা হবে ফ্রিকোয়েন্ট ইনএফেকচুয়াল ডিজার। আমরা ইনএফেকচুয়াল ডিজার একটা প্রমিনেন্ট মেডিসিন সবসময় আমরা যার কথা মাথায় রাখি, সেটা হচ্ছে নাক্স ভমিকা। ইনএফেকচুয়াল ডিজার বলতে পায়খানা বেগ আসে, পায়খানা যায়
কিন্তু পায়খানা সামান্য একটু হলো, মনে হলো যেন আর একটু পায়খানা হলে ভালো হতো। এই যে অতৃপ্তি, পায়খানার যে অতৃপ্তি, পায়খানা করার যে অতৃপ্তি, ইনফেকচুয়াল ডিজায়ার ফর পাসিং স্টুল, তা সেটা কস্টিকামের মধ্যেও আছে। আর কস্টিকামের মধ্যে আরেকটা প্রমিনেন্ট লক্ষণ আছে, ফ্রিকুয়েন্ট, ঘন ঘন পায়খানা যায়। আর পাস স্টুল passes better when person is standing। তা বিশেষ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, বয়স্কদের দেখা যায় তারা বসে পায়খানা করলে পায়খানা পরিষ্কার হয় না। তারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করে তাহলে সে বেটার ফিল করে। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করে, এই একটা লক্ষণের উপর বেস করে সেই বাচ্চাকে আমরা তার আনুষঙ্গিক অন্য রোগের উপর চিকিৎসা করে কস্টিকাম দিতে পারি। এটা একটা আনকমন পিকুলার রেড লাইন সিমটমস। তাহলে স্টুল পাসেস বেটার হোয়েন পার্সন ইজ স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করে তাহলে সে পায়খানাটা তার ভালো হয়, পরিষ্কার হয় এবং বেটার ফিল করে। আচ্ছা, আর কি? হ্যামোরয়েড। হ্যামোরয়েড কথা মানে হচ্ছে, হ্যামো কথা মানে হচ্ছে আমাদের রক্ত, আর হ্যামোরয়েড কথা মানে হচ্ছে যে অশ্বে রক্তস্রাব হয় তাকে বলা হয় হ্যামোরয়েড। হ্যামোরয়েড টাফ অ্যান্ড শাইনিং, টাফ শক্ত এবং শাইনিং জলজলে। যে হ্যামোরয়েডের যে ব্লিডিংটা হবে সেটা হবে জলজলে এবং শক্ত, লাইক গ্রিস। আমরা অনেক সময় বিভিন্ন যন্ত্রপাতিতে গ্রিস দিই। গ্রিস একরকম সেমি সলিড জিনিস, সেই গ্রিসের মতো দেখতে হবে। ইন চিলড্রেন অ্যান্ড নক্ট্রিয়াল এনুরেসিস, অনেক বাচ্চারা বিছানায় রাত্রে প্রস্রাব করে, তাহলে কস্টিকামের এই যে রাত্রে পেচ্ছাপ করা, বাচ্চাদের অসারে রাত্রে পেচ্ছাপ করে, তার একটি উৎকৃষ্ট মেডিসিন। ইউরিন ইনভলেন্টারি, ইউরিনটা ইনভলেন্টারি হয়, অর্থাৎ অসারে প্রস্রাব হয়। হোয়েন কাফিং, এটা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে কাশতে কাশতে পেচ্ছাপ হয়ে যায়, সে যে কোনো বয়সের হতে পারে। তাহলে কাশতে কাশতে পেচ্ছাপ হয়ে গেলে আমরা কিন্তু প্রথম আমাদের মাথায় যে মেডিসিনটা আসে সেটা হচ্ছে কস্টিকাম। কস্টিকামের আরেকটা লক্ষণ হচ্ছে স্নিজিং, নাক দিয়ে হাঁচি হয়। ব্লোয়িং দ্য নোজ, এই লক্ষণটা আমাদের আরও কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে পালসিটিলা, ভ্যারাক্টাম অ্যালবাম, ভ্যারাক্টাম অ্যালবাম ও পালসিটিলা। আচ্ছা, হ্যাঁ 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 বলো। হ্যাঁ হ্যাঁ হুম হুম আর টোটালিটিতে অন্য মেডিসিন আসলো, এই জন্যই তো আমাদের কেস হিস্ট্রি নিয়ে দেখতে হবে। ও তো আরও অনেক সিমিলার মেডিসিন আছে। রেপার্টরি করতে গেলে দেখা যাবে অন্তত কাছতে কাছতে পেচ্ছাপ বা এরকম একটা 50টা মেডিসিন আছে। অবশ্যই কাজ হবে যদি সিমিলারিটি আদার্স মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করে যদি মোর সিমিলার মেডিসিন সিলেক্ট করা যায়,
ফেল করবে না। হ্যাঁ, এখন এই আমরা একটা লক্ষণে দেখলাম কস্টিকাম পড়তে এসে যদি আমরা শুধু কস্টিকামটাকে মাথায় রাখি তাহলে তো হবে না। তো আমাকে এই জন্যে কেস হিস্ট্রি নিয়ে আমাকে তার আদার্স যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর সঙ্গে সিমিলারিটি করে মোর সিমিলার যে মেডিসিন আসবে সেই মেডিসিনটা দিতে হবে। আবার একটা আমরা 12 অবজারভেশনের মধ্যেও কিছু আলোচনা করেছি, সেখানে 12 অবজারভেশনটা ভালো করে যদি আমরা খেয়াল করি সেখানে আরও কিছু বিষয় আমরা পাবো। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পোটেন্সিও অনেক সময় সঠিক পোটেন্সি না হলেও কিন্তু ওষুধ ঠিক মতো কাজ করে না। তার পোটেন্সির ব্যাপারটাও মাথায় রাখতে হবে, এবং পোটেন্সি কখন কোন পোটেন্সি দেব সেটা নিয়ে আমাদের 2-3টে ক্লাস হয়েছে, ভিডিও করা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে পার্টিকুলার আমার মনে আছে আমরা একটা ভিডিও করেছিলাম যে সঠিক ওষুধ পোটেন্সি হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের মাত্রা শক্তি ও মাত্রা নির্ণয়ের পদ্ধতি, এটা নিয়ে ওই ভিডিওটা দেখলে অনেক কিছু সেখানে আমাদের আলোচনা করা আছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আসি কাশি নিয়ে। কস্টিকামে একটা জিনিস মাথায় রাখবেন, কস্টিকামে কিন্তু বহু জটিল পুরাতন কাশির ক্ষেত্রে কস্টিকাম কিন্তু ভালো কাজ করে। তাহলে কাশির ক্ষেত্রে কি দেখতে হবে? উইথ রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য চেস্ট, বুকের মধ্যে মনে হয় কাঁচা ঘা হলে যেরকম হয় এরকম একটা সেন্সেশন হবে, আর ক্ষতর মতো একটা সেন্সেশন হবে। তাহলে কাশি উইথ, সে সঙ্গে কাশির সঙ্গে থাকবে রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য চেস্ট, বুকের মধ্যে একটা কাঁচা ক্ষত বা ঘার মতো একটা অনুভূতি হবে ডিউরিং কাফিং। উইথ ইনএবিলিটি টু expectorate sputa must be shallowed। আর একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, সেই গুরুত্বপূর্ণ লক্ষণটা হচ্ছে কাশতে কাশতে অনেকের তো গয়ার ওঠে, মুখ দিয়ে গয়ার ওঠে, কিন্তু কস্টিকামের রুগী সেই গয়ারটাকে ফেলতে পারে না। আমরা কাশতে কাশতে মুখ দিয়ে গয়ার উঠলো, আমরা অনেকে ফেলে দিই, মুখ দিয়ে বের করে দিই, কিন্তু উইথ ইনএবিলিটি টু এক্সপেক্টরেট স্পুটা মাস্ট বি শ্যালোড, অর্থাৎ সে গয়ারটা মুখ দিয়ে মানে থু করে ফেলার মতো ক্ষমতা তার নেই, যার ফলে সে কি করে? গিলে ফেলে। তাহলে কস্টিকামের পেশেন্ট কাশির সময় গয়ারটা গিলে ফেলে, সে বাইরে ফেলতে পারে না। এটা একটা মানে আনকমন পিপুলার লক্ষণ। আর এই লক্ষণটা আমাদের আরো কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে আর্নিকা আছে, ক্যালিকার্বে আছে। আচ্ছা, আর এই যে কাশির সময় রিলিফ বাই শ্যালো অফ দ্য কোল্ড ওয়াটার, আর একটা খুব সুন্দর লক্ষণ, এটা আন্ডারলাইন করে রাখবেন। আমি যখন নোট পাঠাবো রাতেই হয়তো পাঠিয়ে দেবো, সেই নোটের মধ্যে আপনারা আন্ডারলাইন করে রাখবেন যে কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, ঠান্ডা জল খেলে কাশিটা কমে যায়। রিলিফ বাই শ্যালো অফ দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জল খাওয়ার পরে তার কাশিটা কমে যায়। অন এক্সপেক্টেশন, এটা এই লক্ষণটা অবশ্য অ্যাকোনাইটের মধ্যেও আছে। উইথ পেইন ইন হিপ, আমাদের যেটা পাছা বলি আমরা, পাছার ওখানে দুটো বোন আছে, দুপাশে দুটো বোন আছে, তাকে বলা হয় হিপ বোন। এই হিপ বোন আমরা যে বসি, এই দুটো হিপ বোনের উপরে বেস করে কিন্তু আমরা বসি, কোনো চেয়ারে বা কোনো জায়গায় আমরা বসলে হিপ বোনের উপরে আমরা বসি। তাহলে পেন উইথ পেন ইন হিপ বোন, অর্থাৎ এই হিপ বোনে একটা ব্যথা হয়। সোরনেস
স্বরভঙ্গ উইথ রনেস, কাঁচা ক্ষত মতো, অ্যান্ড অ্যাফোনিয়া। অ্যাফোনিয়া কথা মানে হচ্ছে লস অফ ভয়েস। আমরা এই অনেক সময় লক্ষ্য করি যে যারা বিশেষ করে যারা স্পিকার, পাবলিক স্পিকার, যারা মাঠে ময়দানে বক্তৃতা করে, তাদের দেখা যায় অনেক সময় গলা ভেঙে যায় জোরে জোরে চিৎকার করার ফলে, অথবা গান বাজনা করলে, অথবা কারোর সঙ্গে ঝগড়াঝাটি করলে, চেঁচামেচি করলে, অথবা ঠান্ডা লেগে অনেকে গলা স্বর বসে যায়, যাকে বলা হয় আমরা অ্যাফোনিয়া। এই অ্যাফোনিয়া মানে হচ্ছে লস অফ ভয়েস, এই স্বরভঙ্গ হয়। এটা অ্যাগ্রাভেট করে কিসে? ইন দ্য মর্নিং। আর এই স্বরভঙ্গ হলে আমরা কষ্টিকাম দেবো এমন নয়, কিন্তু ওই স্বরভঙ্গটা যদি মর্নিং অ্যাগ্রাভেট করে, আর মর্নিং এবং ইভিনিং। এবার আমরা অ্যামুলেশনটা দেখব, অ্যামুলেশন আমরা পড়ে যাবো কোন। তাহলে অ্যাগ্রাভেট ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এই সিমটমসগুলো কার্বোভেজের মধ্যে আছে, ফসফরাসের মধ্যে আছে। অ্যাট নাইট, আনএবল টু গেট অ্যান ইজি পজিশন অর লাই স্টিল এ moment. Unable to get an easy position or lie still a moment. এটা ইউফ্রেসিসের মধ্যে আছে, রাস্টকের মধ্যে আছে। must move constantly. অনেকে দেখবেন যে কন্টিনিউ কিছু মুভমেন্ট করছে, বাট মোশন ডাজ নট রিলিভ। কন্টিনিউ মুভমেন্ট করছে, কিন্তু এই মুভমেন্টে তার কোনো রিলিফ হচ্ছে না। ক্যান নট কভার টু ওয়ার্মলি, বাট ওয়ার্ম ডাজ নট relief by faint like sinking or strength. Weakness and trembling, দুর্বল থাকে, and গা হাত পা কাঁপে। স্পেশালি বার্নস, বিশেষ করে কোনো অংশ যদি পুড়ে যায়। স্কার্ড, মাথার খুশকি। ফ্রেশন আপ, আর সেই খুশকিটা থাকবে টাটকা খুশকি। বিকাম সোর এগেইন, এবং সেখানে আবার পুনরায় ক্ষত হয়। ওল্ড ইনজুরিস রিওপেন, কারো যদি পুরনো কোনো ক্ষত থাকে, সেটা যদি রিপেয়ার হওয়ার পরে কষ্টিকামের আবার রিওপেন হয়, আবার পুনরায় সেটা দেখা যায়। পেশেন্ট সে দে নেভার হ্যাভ বিন ওয়েল সিন দ্যাট বার্ন। অর্থাৎ বার্নের পরে যদি তার কিছু, বার্ন বলতে আমরা অনেক সময় তো যে কোনো কারণে আমাদের মানে অঙ্গ পুড়ে যেতে পারে, সেটা ক্ষতটা বেশি হতে পারে, কম হতে পারে। এবার এখানে একটা লক্ষণ আছে, রুগী বলছে যে তার যে বার্ন হয়েছিল, সেই বার্নের পরে সে আর ভালো থাকছে না। হ্যাঁ, এরকম কোনো সিমটমস পেলে আমরা সেখানে কস্টিকামকে প্রমিনেন্ট লক্ষণ হিসাবে ধরতে পারি। কস্টিকামের মেনস্ট্রুয়েশন কেমন হবে? কস্টিকামের মেনস্ট্রুয়েশন হবে টু আর্লি টু ফিবল, অর্থাৎ শর্ট ইন্টারভ্যাল, টু আর্লি টু ফিবল,
অনলি ডিউরিং দ্য ডে। এখানে কস্টিকামের মেনস্ট্রুয়েশন চেনার একটা খুব রেড লাইন সিমটমস, এটাও আপনারা আন্ডারলাইন করে রাখতে পারেন। অবশ্য আপনাদের যে নোটটা পাঠাবো সেটা লাল কালিতে থাকবে। সেটা হচ্ছে এখানে খুব একটা পিকুলার সিমটমস, যেটা একটা দুটো সিমটমসের বেস করে আমরা ওষুধ দিতে পারি। সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, প্রথম কথা হচ্ছে টু আর্লি অ্যান্ড টু ফিবল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা হচ্ছে তার মেনস্ট্রুয়েশনটা অনলি ডিউরিং দ্য ডে, শুধুমাত্র দিনের বেলা থাকবে, রাতে শোয়ার পরে মেনস্ট্রুয়েশন ডিসচার্জটা থাকে না। সিজ অন লাইং ডাউন, শোয়ার পরে তার ডিসচার্জটা স্টপ হয়ে যায়। এটা একটা মানে গাইডলাইন সিমটমস মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে, গাইডলাইন সিমটমস। এটা যদি মনে রাখতে পারেন, একটা দুটো সিমটমের উপর বেস করে কিন্তু আপনি ম্যাজিক দেখাতে পারেন। যেটা আমরা বারবার বলে এসেছি যে 1000 symptoms is not a symptoms, but one symptoms is a symptoms। কোনো মহিলার যদি তার মেনস্ট্রুয়াল পিরিয়ডটা টু আর্লি হয়, টু ফিবল হয়, আর দিনের বেলা থাকে, রাত্রেবেলা শোয়ার পরে তার মেনস্ট্রুয়েশন ডিসচার্জটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে কস্টিকাম বলতে পারো ডি রেমেডি, অর্থাৎ আমাদের সিলেক্টেড রেমেডি। সেখানে আমার টোটালিটি, এক গাদা টোটালিটি দেখার দরকার নেই, সেখানে একটা প্রমিনেন্ট সিমটমসের উপর বেস করে আমরা ওষুধ দিতে পারি। কস্টিকামের প্যারালিসিস কেমন হবে? আমরা কস্টিকামের প্যারালিসিস ক্ষেত্রে অনেকে ম্যাজিক দেখিয়েছে, অনেক সুন্দর সুন্দর রেজাল্ট পেয়েছে। তা প্যারালিসিসের একটা কস্টিকাম একটা ভালো ওষুধ। দ্য প্যারালিসিস অফ দ্য সিঙ্গল পার্টস। প্যারালিসিসটা কোথায় হয়? একটা অনলি একটা সিঙ্গল পার্টে হবে। ভোকাল অর্গান, আমাদের যে অর্গান দিয়ে স্বর নির্গত হয়, সেই ভোকাল অর্গানে তার প্যারালিসিস হতে পারে, টাঙে হতে পারে, আইলিডে হতে পারে, ফেসে হতে পারে, এক্সট্রিমিটিসে হতে পারে, ব্লাডারে হতে পারে। ব্লাডার বলতে আবার অনেকে কিন্তু গল ব্লাডার মনে করবেন না, আমরা যখন শুধু ব্লাডার বলবো তখন কিন্তু ইউরিনাল ব্লাডার, আর যখন গল ব্লাডার বলবো তখন গল ব্লাডার কথাটা উল্লেখ থাকবে। তাহলে এখানে আমরা ব্লাডার বলতে কিন্তু আমাদের ইউরিনাল ব্লাডারটার কথা বলবো, জেনারেলি অফ রাইট সাইড। আর একটা জিনিস মনে রাখবেন, কস্টিকাম কিন্তু মানে সাধারণত রাইট সাইড রেমেডি, এটা ডান দিকে বেশি আক্রান্ত হয়। তাহলে এক্সট্রিমিটিস হচ্ছে রাইট সাইডের মেডিসিন ফ্রম এক্সপোজার টু কোল্ড ওয়াইন, ঠান্ডা বাতাসে, ঠান্ডা যে হাওয়া, তাহলে কোন হাওয়া? এখন আমাদের উত্তরে হাওয়া বইছে, সেই হাওয়াটা কিন্তু ঠান্ডা হাওয়া, কোল্ড ওয়াইন অর ড্রাফট বা আবহাওয়া। আফটার টাইফয়েড, কারো যদি টাইফয়েড হয়ে থাকে, সে টাইফয়েডের পরে টাইফাস, টাইফাস অর্থাৎ স্পটেড ফিভার। টাইফাস হচ্ছে একটা স্পটেড ফিভার অর ডিপথেরিয়া। ডিপথেরিয়ার পরে গ্র্যাজুয়ালি অ্যাপিয়ারিং, এবং সাধারণত এটা আস্তে আস্তে অ্যাপিয়ার হয়, ড্রপিং অফ আপার আইলিড। ড্রপিং আপার আইলিড বলতে আমাদের যে চোখের যে উপরের পাতা, তার একটা টেন্ডেন্সি থাকে এই
বিশেষ করে কস্টিকামের পেশেন্টদের নিচের দিকে ঝুলে পড়ার, এই ড্রুপিং অফ দ্য আপার আইলিড, উপরের চোখের পাতা নিচের দিকে ঝুলে পড়ার একটা প্রবণতা থাকে, ক্যান নট কিপ দেম ওপেন। এবং এই ঝুলে পড়ার ফলে হয় কি, আমরা তো যখন দেখি, চোখ মেলে দেখি, এই উপরে পাতা নিচের দিকে ঝুলে যাওয়ার ফলে সে তাকাতে পারে না। এটা অর্থাৎ আমরা আগেও বলেছিলাম যে প্যারালিসিসের একটা ভালো মেডিসিন হচ্ছে কস্টিকাম। তার মানে আমাদের চোখের পাতা যেটা তার যে অ্যাক্টিভিটিগুলো, ফাংশনগুলো করতে পারে না, যার ফলে চোখের পাতা নিচের দিকে নেমে যায়। আবার সেটা কি বলা হয়েছে, আমরা প্রথমে বলেছিলাম যে কস্টিকাম হচ্ছে রাইট সাইডের রেমেডি, ডান দিকের ওষুধ। তাহলে সেই জন্য রাইট আপার লিড আক্রান্তটা বেশি হয়, আপার লিড অফ রাইট আইস। এই লক্ষণগুলো আমাদের আরো কিছু মেডিসিনের মধ্যে আছে, কলোফাইলাম, জেলসিমাম, গ্রাফাইটিস। আর দুটো আইলিড যখন আক্রান্ত হবে, এই সিমটমসগুলো যদি আমরা দুটো আইলিডে পাই, সেই ক্ষেত্রে হবে সিপিয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সেটাও আমরা কস্টিকামের পেশেন্টের মধ্যে বেশি পাই, রিউমেটিক পেন। আজকাল তো অধিকাংশ লোক বিভিন্ন রকম বাতের ব্যথায় ভোগে। তা আমাদের বাতের ব্যথা, বাতের যন্ত্রণার একটা উৎকৃষ্ট ওষুধ হচ্ছে কস্টিকাম। তো কস্টিকাম কিরকম? রিউমেটিক এফেকশন উইথ contraction of the flexor and stiffness of the joints। আমাদের যে জয়েন্টগুলো, সেই জয়েন্টের একটা স্টিফনেস, একটা আড়ষ্ট ভাব, শক্ত ভাব থাকে, টেনশন অ্যান্ড শর্টেনিং, অর্থাৎ উত্তেজনা থাকে, আর হচ্ছে খর্ব করার একটা প্রবণতা থাকে অফ মাসেলস। মাসেলগুলো খর্ব এবং এক্সাইটেড হওয়ার একটা প্রবণতা থাকে মাসেলের। এটা আমরা আর্নিকা মন্টানার মধ্যে পেয়েছি, অ্যামন মিউরের মধ্যে পেয়েছি, সিমিসিফিউগার মধ্যে পেয়েছি, গোয়েকামের মধ্যে পেয়েছি, নেটটা মিউরের মধ্যে পেয়েছি। কস্টিকাম আমরা সাধারণত কারো যদি আঁচিল হয়, আমরা নতুন যারা হোমিওপ্যাথি শিখি বা কিছু মানে হোমিওপ্যাথ নয়, সাধারণ পাবলিক, তাদের একটা ধারণা হয়েছে যে আঁচিলে হোমিওপ্যাথি ওষুধ খুব একটা ভালো ওষুধ। আর তাদের একটা ধারণা যে আঁচিল হলে থুজা খাই দেওয়া। এসব অনেক সময় আমার রুগীরা এসব বলে, আমার এরকম সারা গায়ে আঁচিল হয়েছিল, আমি থুজা 1000 পাওয়ার পর্যন্ত খেয়েছি, কিন্তু আমার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আঁচিল হলেই যে আমরা থুজা দেবো এমন কোনো কথা না। কস্টিকাম কিন্তু আঁচিলের একটা ভালো মেডিসিন। থুজা যেরকম প্রচণ্ড ভালো রেজাল্ট হয়, তেমনি কস্টিকামও কিন্তু আঁচিলের ক্ষেত্রে আমাদের খুব ভালো রেজাল্ট পাই আমরা। তবে কস্টিকামের আঁচিলটা কেমন হবে? কস্টিকামের আঁচিল হবে লার্জ, বড়, আর থুজার আঁচিল হবে ফুলকপির মতো। ফুলকপি যেরকম দেখতে, এরকম হচ্ছে থুজার আঁচিল। আর কস্টিকামের আঁচিল হবে লার্জ, জাগ, খাঁচ কাটা থাকবে, ওপেন, ব্লিডিং। কখনো কখনো সেখান থেকে রক্তস্রাব হবে। আর কি? এক্সিকিউটিভ ময়েশ্চার,
অর্থাৎ সেখানে কিছু রসালো ভাব থাকবে, আর স্মল অল ওভার দ্য বডি, কস্টিকামের আঁচির ছোট ছোট সারা দেহে সারা শরীরে দেখা যাবে। অন আইলিডস, চোখের পাতায়, ফেস, মুখে, অন নোজ, নাকে। পেশেন্ট ইমপ্রুভ ফর এ টাইম, দেন কামস টু এ স্ট্যান্ড স্টিল। কি হয়? পেশেন্ট ইমপ্রুভ ফর এ টাইম, কোনো সামান্য সময়ের জন্য পেশেন্ট ইমপ্রুভ হয়, দেন কামস টু এ স্ট্যান্ড স্টিল, এক জায়গায় স্থির হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে আমরা সোডিয়াম দেব, সালফার দেব। অর্থাৎ এখানে কিন্তু আমরা পড়েছি সোডিয়াম সালফার পড়ার সময় আমরা বলছি when selected medicine is failed then give sulfur বা সোডিয়াম। when sulfur fail then we can recommended the সোডিয়াম, কারণ সালফারের ক্রনিক হচ্ছে সোডিয়াম, যেখানে সালফার ফেল করবে সেখানে আমরা সোডিয়াম দেব। তাহলে কস্টিকামে সারা শরীরে আঁচিল হয়েছে, সেটা খানিকটা ইমপ্রুভ হয়েছে, ইমপ্রুভ হয়ে একটা জায়গায় থেমে আছে। সেই ক্ষেত্রে আমরা দুটো মেডিসিনের কথা চিন্তা করব, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে সোডিয়াম। তাহলে এই কস্টিকামের সঙ্গে আমাদের অন্যান্য ওষুধের কম্পেয়ার, এটা রিলেশনশিপটা একটু দেখিনি। কস্টিকামের কমপ্লিমেন্টারি মেডিসিন, আচ্ছা বাই দ্য ওয়ে একটু বলে নিই, কমপ্লিমেন্টারি মেডিসিন সম্বন্ধে তো কারো কোনো অসুবিধা নেই তো? কমপ্লিমেন্টারি মেডিসিন বলতে কি বোঝেন? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, কেউ যখন রেসপন্স করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে, কমপ্লিমেন্টারি কথা মানে কি? পরিপূরক, তাই না? তাহলে পরিপূরক যদি হয়, একটা ওষুধ দেওয়ার পরে সমস্ত লক্ষণগুলো সে কভার করতে পারলো না, তারপরে যে মেডিসিনটা দেওয়া হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেডিসিন। তাহলে কস্টিকামের পরিপূরক মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে কার্বোভেজ। আচ্ছা, আর ইনকমপ্লিটেবল বলতে কি বোঝায়? যে ওষুধ তার সঙ্গে ম্যাচ করে না, বেমানান, সেই ওষুধটা হচ্ছে ফসফরাস। মাস্ট নট বি ইউজ বিফোর অর আফটার ফসফরাস। ফসফরাসের আগেও আমরা কস্টিকাম ব্যবহার করব না, পরেও ব্যবহার করব না। মাস্ট নট বি ইউজ বিফোর অর আফটার ফসফরাস। ফসফরাসের আগে আমরা ব্যবহার করব না, বা কস্টিকামের পরে আমরা ফসফরাস ব্যবহার করব না। তাহলে এই ওষুধ ফসফরাসটা হচ্ছে ইনকমপ্লিটেবল, অর্থাৎ বেমানান ওষুধ। এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে যদি আমাদের ভুল হয়। অলওয়েজ ডিসএগ্রি দি অ্যাসিড। কস্টিকামের পেশেন্ট অলওয়েজ ডিসএগ্রি। আমরা ফুড ডিজায়ার অ্যাভারশনটা জানি, কিছু সিমটমস আছে যে আমরা কিছু খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে, আবার কেউ কেউ কোনো খাবার অপছন্দ করে। আর আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করেছি, কখনো তেমন জোর দিয়ে করা হয়নি, সেটা হচ্ছে ডিসএগ্রি, অর্থাৎ সেই খাবারটা খেলে তার কিছু শারীরিক অসুবিধা হয়। তাহলে কস্টিকামের পেশেন্ট, যে কস্টিকামের পেশেন্ট হবে,
সে যদি অ্যাসিড জাতীয় খাবার খায়, টক জাতীয় জিনিস যদি খায়, তাহলে তার কিছু মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা তার একটা ব্যাড এফেক্ট দেখা যায়, নানা রকম সমস্যা দেখা যায়। সেটা তার মানে কস্টিকামের পেশেন্টের হচ্ছে অ্যাসিড ডিসঅ্যাগ্রি করে। আর কি ডিসঅ্যাগ্রি করে? কফিয়া। আচ্ছা, আর হচ্ছে আমরা অন্যান্য ওষুধের সঙ্গে একটা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে আর্নিকার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। আমরা এর আগে আলোচনার মধ্যে আমরা খানিকটা কম্পেয়ার করেছি, যেমন ব্রুইস পেন, আর্নিকার একটা রেড লাইন সিমটম বা প্রমিনেন্ট সিমটম হচ্ছে ব্রুইস পেন, তাহলে আর্নিকার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করতে পারি। মাস শ্যালো মাসেল জেলসিমাম, গ্রাফাইটিস সিপিয়া, ইন পটোসিস। পটোসিস কথা মানে হচ্ছে চোখের উপরে পাতা নিচে নেমে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা আর কি, সেটা হচ্ছে হোর্সনেস। এই সমস্ত ক্ষেত্রে আমরা রিউমেক্স এর সঙ্গে কম্পেয়ার করতে পারি অ্যান্ড কার্বোভেজের সঙ্গে। হোয়েন অ্যাগ্রাভেট চেঞ্জ টু দি ইভিনিং, সেক্ষেত্রে সালফার। ইন দ্য ক্রনিক অ্যাফোনিয়া, অ্যাফোনিয়া কথা মানে হচ্ছে লস অফ ভয়েস। তাহলে ক্রনিক অ্যাফোনিয়ার ক্ষেত্রে বহু বছর ধরে স্বরভঙ্গ, সেই ক্ষেত্রে আমরা কস্টিকামের কথা চিন্তা করব। আর স্বরভঙ্গ প্রসঙ্গে একটা কথা বলিনি, যে দীর্ঘদিন যদি কারো স্বরভঙ্গ থাকে, তাহলে আমরা কিন্তু অনেক সময় সাসপেক্ট টু থ্রোট ক্যান্সার বলে মনে করি। সেক্ষেত্রে আপনি আপনার প্র্যাকটিস জীবনে যখন যাবেন, তাকে অন্তত গলার একটা বায়োপসি করে নিতে বলবেন। হ্যাঁ, যদিও স্বরভঙ্গ যদি তার থ্রোট ক্যান্সারও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ কস্টিকাম ভালো কাজ করবে। ক্যান্সার হলো কিন্তু কস্টিকাম যেহেতু একটা ডিফেক্টিভ মেডিসিন, ভালো কাজ করবে যদি কস্টিকামের সামগ্রিক লক্ষণ, টোটালিটি অফ সিমটমস তার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আমরা এবার আসা যাক কস্টিকামের অ্যাগ্রাভেশনটা কখন হয়। কস্টিকামের অ্যাগ্রাভেশন হয় ইন ক্লিয়ার ফাইন ওয়েদার। আকাশ যদি যখন একেবারে পরিষ্কার, কোন সময় আকাশ পরিষ্কার থাকে? সমস্ত তারাগুলো দেখা যায় কোন সময়? শরৎকালে। তাহলে কস্টিকামের অ্যাগ্রাভেশনটা হয় ইন ক্লিয়ার ফাইন ওয়েদার কামিং ফ্রম দ্য এয়ার। যে হাওয়া থেকে, কোন হাওয়া? ইনটু এ ওয়ার্ম রুম, গরম ঘর থেকে বেরিয়ে আসার পরে যদি তার বৃদ্ধি হয়, এটা অবশ্য ব্রাইনিয়ার মধ্যেও আছে। কোল্ড এয়ার, স্পেশালি ড্রাপ অফ দি কোল্ড এয়ার। আচ্ছা, স্পেশালি ড্রাপ অফ কোল্ড এয়ার। তাহলে কোল্ড এয়ারের ড্রাপটা কখন হয়? শীতকালে। অন বিকামিং কোল্ড, কোনো ঠান্ডা জায়গা থেকে আসার পর, ফ্রম গেটিং ওয়েট অর বাথিং, অর্থাৎ ভিজে গেলে বা স্নান করার পরে, সে বৃষ্টিতে ভিজে হোক, জলে ভিজে হোক, অথবা স্নান করার পরে তার বৃদ্ধিটা হয়। আর
অ্যামিলেশনটা হয় ইন ড্যাম ওয়েট ওয়েদার। উপশম হয় কখন? ড্যাম ওয়েট ওয়েদার। তাহলে ড্যাম ওয়েট ওয়েদার আমরা কখন পাই? সেটা হচ্ছে বর্ষাকালে। আর ওয়ার্ম এয়ার, গরম হাওয়াতে। তা এই হচ্ছে আমাদের কস্টিকামের উপশম। তাহলে আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে কস্টিকামের অ্যাগ্রাভেশন হচ্ছে ইন ক্লিয়ার ফাইন ওয়েদার, আর অ্যামিলেশন হচ্ছে ইন ড্যাম ওয়েট ওয়েদার। তা এই দুটোই হচ্ছে প্রচণ্ড প্রমিনেন্ট এবং রেড লাইন।